হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য জিনি মেক আ উইশ ড্রামার পার্ট 2 এর এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। ফার্স্ট পার্টে তোমরা এপিসোড 1 থেকে এপিসোড 3 পর্যন্ত দেখেছিলে, আর সেকেন্ড পার্টে তোমরা দেখবে এপিসোড 4 থেকে এপিসোড 7। তাহলে আর না কথা বাড়িয়ে চলো ডুব দেওয়া যাক ড্রামার গল্পে। তো গতদিনের সেই আকামের পর জিনি রিয়েলাইজ করে যে আয় হায় সে এটা কি করে ফেলছে। এখন সে শরমে কিভাবে খায়াংয়ের সামনে যাবে। সে আস্তে আস্তে করে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে যাতে খায়াং তাকে আর না দেখে, কিন্তু খায়াং তাকে দেখে ফেলে আর দেখতে না দেখতেই বলে চলো কিস করি। জিনি তখন বলে আরে না না, আমার এখন খেতে যেয়ে পেঁয়াজ লাগাতে হবে। এই বলে সে খেতে চলে যায়। কিছুক্ষণ পর খায়াং সেখানে এসেও বলে পেঁয়াজ লাগানো শেষ, চলো এবার করি। জিনি তখন বলে আরে না না, আমার হাগু পাইছে, ওয়াশরুমে যেতে হবে, কন্ট্রোল করতে পারতেছি না। এই বলে সে আবারও ভ্যানিশ হয়ে যায়। এভাবেই খায়াং এর কাছ থেকে ভাগতে ভাগতে রাত হয়ে যায়। খায়াং অনেক খুঁজেও জিনিকে পাচ্ছে না, আর এবার সে এসেছে তার ওয়ার্কশপে। আর এখানে সে অনেক খুঁজে কফিনের ভিতরে ফাইনালি গাধাটাকে পেয়েই যায় আর বলে শেষ তোমার কাজ কাম, চলো এবার করি। জিনি তখন বলে না 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 না, দাঁড়াও দাঁড়াও, কিস কি কোনো ক্যান্ডি নাকি যখন মন চাইলো খাইয়া নিলাম? তোমার তো সবকিছুরই একটা রুটিন আছে, এটারও একটা রুটিন থাকা দরকার, আর কিসেরও কিছু নিয়ম থাকে। খায়াং বলে কি নিয়ম? জিনি বলে প্রথমত বৃষ্টি হতে হবে, দ্বিতীয়ত আশেপাশে হুইস্কি থাকতে হবে, তাইলেই কিস করা যাবে, আর নয়তো না। এসব শুনে খায়াং তাকে বন্ধ করে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি আজকে খায়াং ব্যাংকে এসেছে। তখন খুপো গিয়ং আর তার সাথে একটা মেয়ে বলা বলি করছিল যে খায়াং এর ব্র্যান্ডেড ব্যাগটা দেখেছো কত সুন্দর। এসব নিয়ে তারা অনেক জেলাস ফিল করছিল। তখন সেখানে একটা কর্মচারী এসে খুপো গিয়ংকে বলে বস খায়াং আর মিনজির জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে। খুপো গিয়ং তখন তাদের জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসলে বস খুপো গিয়ংকে বলে এ কি, আপনি টিস্যু আনেন নাই? এটা কেমন কথা? এখন কি আপনাকে আমরা সবকিছুই শিখিয়ে দিতে হবে? মিনজি আর খায়াং এর সামনে বস এভাবে খুপো গিয়ংকে অপমান করায় তার অনেক খারাপ লাগে। এরপর নেক্সট সিনে আমরা দেখি খায়াংদের এলাকায় এক নতুন প্রতিবেশী এসেছে। এদিকে দেখা যায় খায়াং সাইদকে জিজ্ঞেস করছে তুমি কি জানো বৃষ্টি কবে আসবে? সাইদ বলে এখন বসন্তের মৌসুম চলছে, তাই বেশ কিছুদিন বৃষ্টির এক ফোঁটাও পড়বে না। এটা শুনে তো খায়াং রেগে যায়। ডিনার খেতে বসে খায়াং চাকুর মধ্যে নিজের চেহারা দেখে বলে আমি কত সুন্দর, সারা দিন নিজেকে সুন্দর লাগে। এইসব দেখে জিনি তো সামনে আসতে চেয়েও আসে না। রাতে দেখা যায় শহরে আতশবাজি হচ্ছে, আর সে আতশবাজি দেখতে জিনি, নানি, সাইদ আরো অনেকেই গিয়েছে। জিনি তখন সাইদের দেওয়া বুদ্ধিমতো আতশবাজিতে খায়াংকে নিয়ে রোমান্টিক লেখা লিখে, যেটা দেখে সবাই তো একদম অবাক, এখানে খায়াং এর নাম কেন? সাইদ বলে এভাবেই মেয়েদেরকে পটানো যায়, আপনি এখন থেকে আমার দেওয়া বুদ্ধিমতো চলবেন, তাহলেই দেখবেন খায়ং পটে যাবে আর তার মনে উইশ চলে আসবে। কিন্তু এদিকে কাজ করতে থাকা সাইকো খায়ং আতশবাজি দেখে বলে কি ফালতু এটা। তখনই দেখা যায় সেখানে এঞ্জেল এসেছে। খায়ং তাকে বলে তুমি এখানে কি করছো? এঞ্জেল বলে শহরের সবাই ব্যস্ত আছে, তাই এই সুযোগে তোমার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। খায়ং বলে কি কথা? তোমার পাক কিন্তু আমি আর ফেরত দিব না, তাই ওই কথা বলে লাভ নাই। এঞ্জেল তখন হেসে বলে ওইটা তুমিই রাখো। খায়ং তখন বলে আচ্ছা একটা কথা বলো তো, তুমি সব গরিবদেরকে খাবার খাওয়াও, কিন্তু তুমি যাদেরকে খাবার খাওয়াও তারা হঠাৎ মারা যায় কেন? মাঝে মাঝে এটা আমার মাথায় আসে। এঞ্জেল তখন বলে কথাটা সত্য, কিন্তু তুমি বিষয়টা উল্টা বুঝতেছো। আমি শুধু তাদেরকে একটু শান্তি দিতে চাই যারা কিছুদিনের মধ্যেই মারা যেতে যাচ্ছে। খায়াং তখন বলে আরেকটা কথা, তোমার যতগুলো বিল্ডিংস আছে সব আমার বাড়ি আর গ্যারাজের আশেপাশেই, তাহলে এর মানে কি তুমি আমার উপরে নজর রাখছো? এঞ্জেল তখন বলে হ্যাঁ, আমি শুধু গডের কথা মতোই চলছি। খায়াং তখন বলে গড কি বলেছে? এঞ্জেল বলে গড বলেছে যখনই যিনি কোনো মানুষের সামনে নত হয়ে যাবে তখনই আমি যেয়ে তার গলা কেটে দিব, আর এই কাজের জন্যই আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। খায়ং তখন বলে মালিক আমি ওর, আর তুমি ওরে মারবা, দাদাগিরি করবা, এটা কিভাবে হবে? এভাবে খায়াং এঞ্জেলকে অপমান করে দেয়। বাসায় যেয়ে এঞ্জেল তো প্রচুর রাগে আছে। হিরেন তার জন্য সাইকোপ্যাথদের বোঝার জন্য কিছু বই নিয়ে আসে, কিন্তু এঞ্জেল রাগে বলে এই বইগুলো ফেলে দাও, কারণ এসব পড়ে তাকে বোঝা সম্ভব না। দেখা যায় এঞ্জেল অনেক বেশি টেনশনে আছে যে খায়াং তার বাকি দুইটা উইশ যদি নেক উইশ চায়, অর্থাৎ অন্যদের ভালোর জন্য উইশ চায়, তাহলে কেবলমাত্র জিনিকে হারানো সম্ভব, আর নয়তো জিনি নত হবে না আর সেও জিনির গলা কাটতে পারবে না। তাই এঞ্জেল আছে এখন এই আশায় যে খায়াং যাতে তার বাকি দুইটা উইশ অন্যদের জন্য চায়, আর ওইদিকে জিনি আছে এই আশায় যে খায়াং যাতে স্বার্থপরের মতো নিজের জন্য উইশ চায়, তাহলে সে খায়াংকে ধ্বংস করতে পারবে আর গডের কাছে প্রমাণ করে দিতে পারবে মানুষ কতটা খারাপ।
এরপর নেক্সট সিনে আমরা জিনিকে দেখি যে এক পিচ্চির সাথে বসে পিচ্চি পোলাপাইনের মতো ভিডিও গেমসই খেলছিল। সে তখন তার সেই পিচ্চি বন্ধুকে জিজ্ঞেস করে, আজকের আতশবাজি দেখছিলা? পিচ্চি বলে, হ্যাঁ দেখছিলাম, অনেক ফালতু ছিল, কি জানে কোন গাধার বাচ্চাটা করছে। তখনই দেখা যায় সেখানে মিঞ্জি চলে এসেছে। সে জিনিকে বলে, আমার সাথে একটু চলো তো। এই বলে সে জিনিকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে আর তাকে বলে, আমি আজকে তোমার আতশবাজিটা দেখেছি, তুমি খায়ংকে পছন্দ করো তাই না? আর আমার বেস্ট ফ্রেন্ড খায়ং কিন্তু সাইকোপ্যাথ হলেও অনেক ভালো একটা মেয়ে। তাকে নানি দাদি আমরা সবাই মিলে ভালো ভালো জিনিস শিখিয়েছি, আর তাই সে ভালো একটা মেয়ে। জিনি বলে, বুঝলাম, কিন্তু তুমি এখানে আমার ডাকছো কেন, এইসব বলার জন্যই? মিঞ্জি তখন বলে, অবশ্যই না, আমি তোমার এখানে ডাকছি এইটা বলার জন্য যে আমি তোমারে একটুও পছন্দ করি না, কারণ আমার মনে হয় তুমি আমার বেস্ট ফ্রেন্ডের কোনো ক্ষতি করতে যাচ্ছ, আর তাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি, তোমাকে বক্সিং করে মেরে ফেলতেও পারি। মিঞ্জি বেচারি তো খেয়ে একদম টাল্লি হয়ে আসছিল। তখন সেখানে খায়ং আসে। মিঞ্জি বলে, তুই তোর ওই ছাগলের বাচ্চাটার জন্যই আসছস তাই না? আমার জন্য তো কোনোদিন আসছস না। খায়ং বলে, আমি তোর জন্যই আসছি। এভাবে কথা বলতে বলতে এরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রেস্টুরেন্টের মালিক তাকে আটকিয়ে ফেলে আর বলে, তোমার কি আর কিছু দরকার? জিনি একটু ভেবে বলে, হ্যাঁ, আপনার ক্ষমার দরকার, আসলে মিঞ্জি তো বিল দিয়ে যায়নি, আর এই ফকিরের কাছে তো কখনো টাকা থাকেই না। রেস্টুরেন্টের মালিক তখন পুলিশকে কল করে। এর পরের সিনে দেখা যায় বেচারা জিনিকে খায়ং পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। খায়ং প্রচন্ড রাগে জিনিকে বলে, রেস্টুরেন্টে বসে খাবার তো গিল্লা ঠিকই, তাইলে বিল কেন ভরো নাই? জিনি বলে, আরে আমি তো শুধুমাত্র রেস্টুরেন্টে বসেছিলাম, সব খাবার তো গিলছে তোমার বান্ধবী। খায়ং বলে, জেলে যেয়ে ছাড়ানোর জন্য আমারই কেন ডাকলা? তোমার ওই এঞ্জেল ভাইরেও তো ডাকতে পারতা। জিনি তখন বলে, এঞ্জেল আর আমি ভাই ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে একদমই বনে না। আসলে তুমি তো কিছুই জানো না, এঞ্জেল আর আমার মধ্যে অনেক বড় একটা যুদ্ধ হয়েছিল। খায়ং বলে, কেন যুদ্ধ হয়েছিল? জিনি তখন বলে, আসলে হয়েছে কি, গড এঞ্জেলদের বানিয়েছে আলো থেকে, আর জিনিদেরকে বানানো হয়েছিল ধোঁয়া ছাড়া আগুন থেকে, যার কারণে জিনিদের মধ্যে ছিল অনেক বেশি অহংকার, আর সব জিনিরা তখন নিজেকে গডের চেয়েও বেশি বড় মনে করতে শুরু করেছিল। এই জন্য গড তখন এঞ্জেলদের পাঠায় জিনিদের সাথে যুদ্ধ করার জন্য, তাদেরকে ধ্বংস করে ফেলার জন্য। তবে জিনিরা এঞ্জেলদের সাথে পারছিল না, আর এই যুদ্ধ চলেছিল প্রায় ৩০০ বছর পর্যন্ত, যেখানে জিনি তার অনেক ভাইদেরকে হারিয়েছে। তবে এখনো কিছু ভাই তার রয়েছে যারা এই পৃথিবীতেই আছে। খায়ং বলে, তারা এখন কোথায়? জিনি বলে, জানি না, আছে হয়তো কোনো চিরাগ, কোনো আংটি, এসবের ভিতরেই। জিনের এই কথা বলার মাধ্যমে আমরা একটা লোককে দেখতে পাই যে একটা রুমের মধ্যে বন্দী ছিল। আসলে এই লোকটাই হলো জিনির এক ভাই। দেখা যায় তার পায়ে সুতা বাঁধা। নেক্সট সিনে আমরা জিনির আরেক ভাইকে দেখতে পাই যে অনেকগুলো ফুলকে দেখাশোনা করছিল। আরেকজন হয়তো কোথাও বৃষ্টি করাচ্ছিল। এটা শুনে খায়ং বলে, তোমার ভাই বৃষ্টি করায়? আমরা তোমার ওই ভাইকে খুঁজতে পারি, ওরে খুঁজো আর বলো বৃষ্টি করাইতে। জিনি বলে, কি? আমি তো জানি না। এই মনে হয় সাইদ আমাকে ডাকছে। এই বলে জিনি পালায়। বেচারা জিনি সবসময় কিস থেকে দূরে ভাগে। এরপর পরদিন সকালে দেখা যায় খায়ং তার গ্যারেজে কাস্টমার নিয়ে বিজি, আর ওদিকে সাইদ কোল্ড ড্রিঙ্ক মনে করে পেট্রোল গিলছে। খায়ং তখন বলে, আচ্ছা এবার বুঝলাম, এর মানে কয়েকদিন থেকে এই পাঠাটাই আমার পেট্রোল গুলো ভ্যানিশ করছে। তো তখন এই পাঠা, না মানে আর কি সাইদ বলে যে, হ্যাঁ মজা আছে। খায়ং তো রেগে বলে, গাধার বাচ্চা, আমার পুরা গ্যারাজকে তুই বাবল বাবল করে দিছস। এর পরের সিন ছিল শপিং মলের। দেখা যায় মিস কাম, যে কিনা কিছুদিন আগে একজন অসহায় কর্মচারী ছিল, সে এখন ব্রাঞ্চ ম্যানেজার হয়ে যাওয়ার পর অন্য কর্মচারীদের সাথে তেমন ব্যবহার করছে যেমন ব্যবহার সে কর্মচারী থাকা অবস্থায় সেই ব্রাঞ্চ ম্যানেজারটা করেছিল। অর্থাৎ উঁচু পদ পাওয়ার পর সে কর্মচারীদের কষ্টটা ভুলে গিয়েছে, যার কারণে বাকি কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করায় তারা তাকে বিভিন্ন কথা শোনায় যে ২ দিন আগেও তাদের মতো ২ টাকার চাকরি করা কর্মচারী আজকে ব্রাঞ্চ ম্যানেজার হয়ে যাওয়ার পর ভুলে গিয়েছে যে আগে সে কি ছিল। এরকম খোঁচা মারা কথা শুনে মিস কাম আবারও জেনিকে ডাক দেয় আর বলে, আমার আগে করা কষ্টের কারণে এখন সবাই শুধু আমাকে কথা শোনায়, আর এজন্য আমি আমার দ্বিতীয় উইশটা চাই। আমি চাই আমি যাতে ২০ বছর আগে থেকে এখানকার ব্রাঞ্চ ম্যানেজার থাকি। যিনি তখন তার দ্বিতীয় উইশও পূরণ করে দেয়, তাকে ২০ বছর আগে নিয়ে যেয়ে ব্রাঞ্চ ম্যানেজার বানিয়ে দেয়। নেক্সট সিনে আমরা খায়াংদের এলাকায় সেই নতুন আসা প্রতিবেশীদেরকে দেখি। দেখা যায় তাদের বিল্ডিং থেকে উকি দিচ্ছে জিনির এক ভাই, যার পায়ে এক কালো রশি বাঁধা। এখন এদিকে বিষয়টা অ্যাকচুয়ালি কি সেটা আমরা গল্পের সামনেই জানতে পারবো। এর পরের সিনে আমরা দেখি এই বাড়িরই এক ছেলে খায়াং এর সাথে দেখা করতে গিয়েছে। আসলে ছেলেটা আর খায়ং একে অপরকে চিনতো। ছেলেটা খায়াংকে বলে,
এই এলাকায় আমি আমার বউ আর ছেলেকে নিয়ে থাকতে এসেছি। একদিন যেও আমার বাসায়। তাদের এসব কথাবার্তা আবার সাইড দেখতে পায়। সে আবার এসব যে জিনিকে শোনায়। তাদের কথাবার্তার মধ্যে সেখানে বৃষ্টি হতে শুরু করে। ফাইনালি বৃষ্টি আসছে। বাট জিনি তো বৃষ্টি দেখে হাই হাই করতে থাকে। আর এদিকে খায়ং তো ধুমায় দাঁত ব্রাশ করতেছে। তাড়াতাড়ি শপিং মলে গিয়ে হুইস্কিও কিনে ফেলে। আজকে খেলা হবে। এরপর সে এলাকার সব জায়গায় যেয়ে জিনিকে খুঁজতে থাকে। সে পুলিশ স্টেশনে যায়, কফিনের ভিতরে দেখে, কিন্তু জিনি কোথাও নেই। এভাবে খুঁজতে খুঁজতে বৃষ্টি শেষ হয়ে যায়। খায়ুঙের তো এবার জিনির উপরে রাগে রক্ত টকবক টকবক করতেছে। এরপর সে রাস্তায় ফাইনালি ছাগলটাকে খুঁজে পায় আর তাকে রাগে বলে, কই ছিলা তুমি? পুরা মহল্লা চক্কর মেরে ফেললাম, তোমারে খুঁজেই পাওয়া যায় না। এই বলে সে জিনিকে মারতে যাবেই তখনই সেখানে ওই কুকুরটা চলে আসে, যে খায়ুংকে দেখে ঘেউ ঘেউ করছিল। খায়ুং তখন রেগে বলে, এখানকার সব কুকুর আমাকে দেখলেই ঘেউ ঘেউ করতে থাকে। এই বলে সে রেগে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যেহেতু এটা সেই কুকুরটাই ছিল, তাই সে তাকে বলে সে তার 3টা উইশ পূরণ করতে পারবে। কুকুর তখন তার ফার্স্ট উইশে চায় যে সে একটা হ্যান্ডসাম মানুষ হতে চায়। এরপর পরদিন দেখা যায় রাস্তায় সব মাইয়ারা পাগল হয়ে গেছে তাদের এলাকায় এত হ্যান্ডসাম একটা ছেলে দেখে। আসলে এটা তো ছিল সেই কুকুরটা। এভাবে রাস্তায় সে একটা পিলার দেখতে পেলে তার সেই জন্মগত স্বভাব মনে পড়ে যায়, যার কারণে সে পিলারে হিস্যু করতে শুরু করে। এটা দেখি তার উপরে এক সেকেন্ড আগে ক্রাশ খাওয়া মেয়েটা বলে, ধুর নসিবই খারাপ, সব হ্যান্ডসাম হ্যান্ডসাম পোলারাই হয় গে হয় আর নয়তো কুত্তা। আর এইটা তো একটু বেশিই কুত্তা। নেক্সট সিনে আমরা খায়াংদের এলাকার এক দাদুকে দেখতে পাই, যার নাম মিস্টার কিম। সে এখন খুব অসুস্থ। দেখা যায় এঞ্জেল তার জন্য খাবার নিয়ে এসেছে। সে দাদুর অনেকটা যত্ন করে চলে যাওয়ার সময় আমরা দেখি এঞ্জেলের ছায়া মোটেও নর্মাল ছিল না। আর এখানেই আমরা বুঝতে পারি সে আসলে নর্মাল এঞ্জেল নয়, বরং ডেথ এঞ্জেল। অর্থাৎ সে গডের আদেশে মানুষের জান কবজ করে। আর এই জন্য সে জানে কি কবে মারা যেতে যাচ্ছে। পরদিন দেখা যায় খায়ং তার ওয়ার্কশপে কাজ করছে। তখন নানি তাকে কল করে কথায় কথায় বলে, তুমি তোমার ডায়েরির মধ্যে এসব কি লিখে রেখেছো? এ কথা শুনে খায়ং তো অবাক। সে জিনিকে দেখে বলে, তুমি না বলছিলে এই ডায়েরি কেবলমাত্র তুমি আর আমিই দেখতে পারবো? তাহলে আমার নানি কিভাবে দেখছে? এটা শুনে তো জিনিও অবাক। অর্থাৎ এই ডায়েরির লেখা যে কেউ দেখতে পারবে। খায়ং তখন বলে, এই ডায়েরিটাকে আমাদের লুকাতে হবে। আর এটার জন্য সবচাইতে সেফ জায়গা আই থিঙ্ক তোমার চেরাগটাই হবে। জিনি বলে হ্যাঁ। এরপর জিনি খায়ংকে তার চেরাগে নিয়ে যায়। তারা দুজন মিলে চেরাগটাকে সুন্দর মতো সাজায়। সেখানে বেশ কিছু ফার্নিচারও নিয়ে আসে। আর এরপর কাজ করতে করতে হঠাৎ আবার এদের মধ্যে ঝগড়াও লেগে যায়। এই মারামারির সাউন্ড আবার নানি শুনতে পায়। তখনই নানিকে পাট দাদি ডাকলে নানি চেরাগটা ফেলে দিয়ে পাট দাদিকে বলে, এই বৃষ্টির সময় হঠাৎ এখানে কেন? এদিকে চেরাগ ফেলে দেওয়ার কারণে এরা দুজন উল্টায় পাল্টায় যে এই পজিশনে এসে তো এরা একদম সিরিয়াস হয়ে যায়। খায়ং তখন বলে, তুমি শুনেছো? নানি মনে হয় বলল বাহিরে বৃষ্টি হচ্ছে। জিনি বলে হ্যাঁ হচ্ছে বোধহয়। খায়ং বলে, এখানে কি হুইস্কি আছে? জিনি বলে, আমি কি নিয়ে আসবো? খায়ং বলে, চলো একসাথে গিয়ে নিয়ে আসি। এরপর তারা হুইস্কি নিতে গেলে দেখে বাহিরে বসে নানি আর পার্ক দাদি কান্না করছে। আসলে তাদের কান্না করার পিছনে কারণ হলো ওই যে কিম দাদু, সে আসলে মারা গিয়েছে। নেক্সট সিনে আমরা দেখি সবাই মিস্টার কিম এর ফিউনারেলে এসেছে। নানি তখন তার বান্ধবীদের বলে, কিন্তু আমার বয়সী ছিল, কোন দিন জানি আমিও ওইভাবে চলে যাই। আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমার ভয় করে আমার নাতনির জন্য। সে কি আমাকে ছাড়া একা থাকতে পারবে? নানির এইসব কথা আবার খায়ং শুনতে পায়। সে জিনের কাছে গিয়ে ঘটনাটা খুলে বলে আর বলে, আমি সবসময়ই চাইতাম আমার নানি মারা যাওয়ার পর আমি যাতে মারা যাই, কিন্তু আমার নানি তো আসলে মারা যেতে চান না। তিনি আরো কিছুদিন বেঁচে থেকে একটা হেলদি লাইফ লিড করতে চান। আর তাই আমি তোমার কাছে আমার দ্বিতীয় উইশটা চাই। আমি চাই তুমি আমার নানিকে আমার বয়সের বানিয়ে দাও। এই কথার মাধ্যমে এইখানেই 4th এপিসোডটা শেষ হয়ে যায়। এরপর নেক্সট এপিসোডে জিনি বলে, তুমি তোমার দ্বিতীয় উইশে এটাই চাও? একটু ভেবে দেখো। খায়াং বলে, আমি ভেবে দেখে নিয়েছি, আমি এটাই চাই, তবে এখন না। আঙ্কেল কিমের ফিউনারেল শেষ হোক তারপর, মানে ঠিক 72 ঘন্টা পরে। এরপর নেক্সট সিনে দেখা যায় খায়াং তার নানির কাছে গিয়ে বলে, রেডি হয়ে যাও, আমরা 3 দিন পরে হাওয়াই যাব। নানি তো এটা শুনে অনেক হ্যাপি হয়ে যায়। না জানি কতদিন পরে তিনি ঘুরতে যাচ্ছেন। খায়াং তখন তাকে বলে, যান আপনার সব বান্ধবীদেরকে বলে দেন যে আপনি হাওয়াই ঘুরতে যাচ্ছেন, দেখবেন তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নানি তো অনেক এক্সাইটেড হয়ে যায়। সবাই এটা শুনে জেলাস ফিল করছিল। তিনি পরদিন যোগা ক্লাসে গিয়ে তার সব বান্ধবীদের এটা বলে। সবাই এটা শুনে অনেক জেলাস ফিল করছিল, বিশেষ করে পার্ক দাদি। নেক্সট সিনে আমরা মিস কামকে দেখতে পাই। তার মেয়ে সিউলে থেকে পড়াশোনা করছে। তিনি তার মেয়ের খবর নেওয়ার জন্য তাকে বারবার কল করছেন, কিন্তু বেশ কয়েকবার কল করার পরও তার মেয়ে কল ধরে না। এজন্য তিনি সেদিনই সিউলে চলে যান। রাতের বেলা তার বাড়িতে গেলে তিনি দেখেন তার মেয়ে তো সেখানে নেই, আর ঘরে একটা
একটা প্রেগন্যান্সি টেস্ট কিটও দেখতে পায়। এসব দেখে তিনি বুঝে ফেলেন তার মেয়ে যে আসলে পড়াশোনা বাদ দিয়ে কি করছে। তিনি তার মেয়েকে কল করে এ বিষয়ে জিজ্ঞেস করেন। তখন তার মেয়ে তাকে পরিষ্কার বলে দেয় সে আর পড়াশোনা করবে না। তার মেয়ে এভাবে নষ্ট হয়ে গিয়েছে দেখে তার খুব খারাপ লাগে। সে কান্না করতে করতে ভাবে যখন সে তার নর্মাল লাইফে ছিল তখন তার আর তার মেয়ের মধ্যে কত ভালো বন্ডিং ছিল, কিন্তু এখন যেন সবকিছু তছনছ হয়ে গিয়েছে। যিনি তখন সেখানে এসে বলে তোমার কাছে এখনো একটা উইশ আছে, তুমি চাইলে সবকিছু আগের মতো করে ফেলতে পারো। কিন্তু মিসকান তাকে বলে আমার কাছে এখন যা আছে আমি তাও হারাতে চাই না। এরপর দেখা যায় 72 ঘন্টা হয়ে গিয়েছে আর নানিও এখন জুয়ান হয়ে গিয়েছে। খায়ং তার নানিকে এত সুন্দর দেখে বলে আপনি যে এত সুন্দর ছিলেন আগে জানতাম না। নানি বুঝতে পারে না খায়ং আসলে কি বলছে। এরপর তিনি আয়নার সামনে গেলে অবাক হয়ে যান। তার কাছে মনে হয় এই চেহারাটা তিনি চিনেন। এরপর একটু পর তিনি রিয়েলাইজ করেন আয় হায় এটা তো তিনি। নিজেকে এত জোয়ান দেখে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। খায়ং তার আশেপাশে বালিশ ছড়িয়ে ছিটিয়ে দেয়। নানির বারবার জ্ঞান ফিরলে বারবার আয়না দেখেই তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। খায়ং তখন তাকে সবকিছু বুঝিয়ে বলে। নানি এবার ডিসাইড করেছেন তিনি তার এই ইয়াং লাইফ অনেক এনজয় করবেন। আগে তো পুরো মহল্লার পোলারা তার পিছনে পাগল ছিল, এখনো তিনি সবাইকে দিওয়ানা বানাতে পারেন। আর তাই তিনি খায়ং এর ব্র্যান্ডেড ড্রেসগুলোর উপর হামলে পড়েন। নেক্সট সিনে আমরা দেখি হিরেম এঞ্জেলের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছে। আর সেই গুড নিউজটা হলো খায়ং তার দ্বিতীয় উইশও নেক চেয়েছে, অর্থাৎ তার নানির জন্য। এটা শুনে এঞ্জেল খুশি তো হয়, কিন্তু তাও সে বলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপর এঞ্জেল জিনির চেরাগে যায়। জিনি বলে এটা কি কোনো পার্ক নাকি যখন তখন আমার চেরাগে ঢুকে যাও, আর আমি জানি তুমি কেন আসছো। খায়ং নেক উইশ চাইছে এই জন্য তুমি অনেক হ্যাপি তাই না, বাট আমি চাইলে ওরা এখনই মেরে ফেলতে পারতাম। এঞ্জেল বলে মে 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 মে। জিনি বলে এখন এদিক থেকে ভাগো বুধবার দিন পয়দা হওয়া বলদ। এঞ্জেল বলে আমি জানি তুমি ভয়ে মরে যাচ্ছ, বৃহস্পতিবার দিন পয়দা হওয়া শয়তান। জিনি তখন হেসে বলে আমি ভয় পাই আমি। তাদের এরকম তর্ক বিতর্কের মধ্যেই সেই ডগিটা জিনিকে ডাক দেয়। তাই তখন জিনিকে তখন বাধ্য হয়ে ডগির কাছে যেতে হয়। ডগি তখন জিনির সাথে কথা বলার সময় ইংলিশ মেয়েরা কথা বলে। জিনি বলে ইংলিশ মেয়েরা ভাব নেওয়ার কোনো দরকার নাই। ডগি বলে আরে না না, আমার বাবা আসলে ইংল্যান্ডে থাকে আর আমি অনেক উঁচু ব্রিডের কুকুর। ডগি জিনির কাছে উইশ চায় যে আমার টাকা আর আইডি চাই, কারণ এগুলো ছাড়া মানুষ আসলে আমার দামই দেয় না। জিনি তখন বলে বুঝতে পারছি, বাট সমস্যা নাই, এখন থেকে কেউ আর তোমার আইডি চাইবে না, কারণ এখন থেকে তুমিই সবার আইডি চাইবে। এরপর জিনি ডগিকে অনেক বড়লোক বানিয়ে দেয়, যার একটা ভালো অ্যাসিস্ট্যান্টও আছে। ডগির এত সুন্দর কার আর এত হ্যান্ডসাম লুকস দেখে পাশে থাকা দুটা পোলা সমালোচনা করছিল। একটাই বলে যে দেখছো সব কুত্তারই একদিন না একদিন দিন আসে, আরেকটাই বলে কুত্তার মতো পরিশ্রম তো করছে। এসব শুনে ডগি তাদের সামনে যায় আর তাদেরকে বলে তোদের কি মনে আছে এই গলিতে একটা কুকুর ছিল যাকে তোমরা সবসময় দেখলেই মাইরা দিতা, আর এই কাজের জন্য তোমাদেরকে আজকে অনেক বড় একটা শাস্তি পেতে হবে। এই বলে ডগি তাদেরকে কামড়াতে শুরু করে। দুইটারই ইচ্ছা মতো কামড়ায় দেয় আর তারপর তাদেরকে টাকা দিয়ে বলে ভ্যাকসিনটা নিয়ে নিস, আর নেক্সট টাইম থেকে যদি কোনো কুকুরে তোরা এইভাবে ডিস্টার্ব করস তাহলে আমি আবার এসে তোদেরকে কামড়ায় দিমু, আর ওইবার ভ্যাকসিনের টাকাও দিমু না। এদিকে আমরা খায়ংকে দেখি যে নিজের চুল ওয়াশ করার সময় তার মনে পড়ে যে তার নানি অ্যাকচুয়ালি কি করছে। নানিকে ডাক দেওয়ার পর নানি জবাব না দিলে সে দ্রুত রাস্তায় বেরিয়ে পড়ে, আর রাস্তায় বের হলে দেখে এই কুত্তা মরা গরমে তার নানির লেদার জ্যাকেট পরে ঘুরতেছে আর রাস্তায় রং ঢং করে বেড়াইতেছে। তার খুশির তো কোনো শেষই নেই, ধুমায় শপিং করে বেড়াচ্ছে। খায়ং তখন ভাবে যে তার নানির জন্য কিছু নিয়ম বানাতে হবে। সে রাতে বাসায় যেয়ে নানিকে বলে আপনার যে পুরান ফোনটা আছে ওইটাতে কেউ কল করলে আর কখনো কল উঠাবেন না। নানি বলে যে আরে জানি জানি, আমার কাউয়ের মতো ভয়েস কোয়েলের মতো সুন্দর হয়ে গিয়েছে, এটা জনগণ জানলে প্রবলেম আছে। এরপর খায়ং নানিকে শিখায় যে পুরো গ্রাম জানে খায়ং এর নানি হাওয়াই ঘুরতে গিয়েছে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কে, তাহলে আপনি কি বলবেন? নানি বলে আমি ইমিজু, যে সিওল থেকে ঘুরতে এসেছি আমার কাজিনদের বাসায়। খায়ং বলে রাইট, আর এই সিক্রেট যাতে আমাদের এই তিনজনের মধ্যেই থাকে। মাঝখান থেকে জিনি এসে বলে আচ্ছা আজকে ডিনারে আমরা কি খাবো। এই কথা শুনে তো খায়ং এর মগজ গরম হয়ে যায় আর সে তার উপর চিল্লাতে থাকে যে এখানে একটা ইম্পর্টেন্ট কথা চলতেছে। জিনি বেচারা রাগ করে সেখান থেকে চলে যায় আর বাইরে গিয়ে একটা জায়গায় গিয়ে বসে পড়ে। তখন সেখানে দুইটা লোক এসে বলে একটু চাপো, তারপর আরো লোক এসে বলে একটু চাপো একটু চাপো। বেচারারে চাপতে চাপতে একবার কোনায় নিয়ে এসে ফালাই দিতেছিল। তখন সেখানে একজন লোক এসে বলে আমাদের কিছু শ্রমিক দরকার। সবাই বলে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও। জিনিও তখন কিছু বুঝতে না পারে বলে আমাকেও নিয়ে যাও। এরপর পরদিন এদের সবাইকে নিয়ে যাওয়া হয় অনেক বড় ক্ষেতের বাঁধাকপিগুলো উঠানোর জন্য। সবাই অনেক পরিশ্রম করছিল। এত স্লো কাজ দেখে জিনি দ্রুত সব বাঁধাকপি উঠিয়ে দেয় আর দুপুরের মধ্যে সব বাঁধাকপি উঠানো ডান।
এরপর সব শ্রমিকদেরকে বিবিম্বাপ খেতে দেওয়া হয়, পাশাপাশি সবাইকে অনেক টাকাও দেওয়া হয়। জিনি তো এত টাকা পেয়ে অনেক হ্যাপি। এরপর থেকে সে প্রতিদিন কাজের জন্য যায়। এর পরের সিনে আমরা ওম শান্তি আঙ্কেলকে দেখতে পাই। রাস্তায় তার গাড়ির সাথে একটা হরিণের ধাক্কা লাগে। হরিণটা আহত হলেও বেঁচে ছিল। আঙ্কেলের বিষয়টাতে অনেক বেশি রাগ হয়, তাই তিনি হরিণটাকে মারার জন্য গাড়ি থেকে একটা হাতিয়ার আনতে যায়। তখন তিনি সেখানে জিনের সেই চিরাকটা খুঁজে পান, আর সেটা ঘষা দিতে সেখান থেকে বেরিয়ে আসে জিনি। আর তারপর প্রতিবারের মতো জিনি তার কথাগুলো আঙ্কেলকে বলে যে তিনি তার 3টা উইশ পূরণ করতে পারে। মিস্টার শান্তের জিনির উপরে কোনো বিশ্বাসই হচ্ছিল না। তিনি জিনির সাথে অনেক খারাপ ভাবে কথা বলছিলেন, আর তাকে মজা করে বলেন যদি সত্যি রিয়েল হও তুমি, তাহলে এই হরিণটাকে ঠিক করে দেখাও। জিনি তখন হরিণটাকে ঠিক করে দেয়, আর এটা দেখার পর তো আঙ্কেল শান্তের প্রচুর রাগ ওঠে যে তিনি তার একটা উইশ নষ্ট করে ফেলেছেন। সে রাগে জিনিকেই মারতে যায়, কিন্তু জিনি তখন তাকে উল্টো মেরে দেয় আর তাকে থ্রেড দিয়ে বলে তার বাকি 2টা উইশ পূরণ করতে হলে তাকে যাতে সে ডেকে নেয়। এ বলে জিনি সেখান থেকে চলে যায়। এরপর নেক্সট সিনে আমরা খায়াং আর মিনজিকে রেস্টুরেন্টে দেখি। তখন সেখানে পার্ক দাদি আসলে খায়াংকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আমি তো ভেবেছিলাম তুমি আর তোমার নানি হাওয়াই ঘুরতে যাচ্ছ। খায়াং তখন বলে যে নানি হাওয়াই ঘুরতে গিয়েছে, লাস্ট মোমেন্টে আমার জরুরি কাজ চলে আসায় আমি আর যাইনি। পার্ক দাদি তখন হিংসে করে বলে, তো তোমার ওই প্লেনের টিকিটটা দিয়ে কি আচার বানাইছো নাকি? আমারে দিয়ে দিলেই হয়তো, হাওয়াই ঘুরে আসতাম। কারো কথা একবার চিন্তাও করো না। পরদিন দেখা যায় নানি রাস্তায় নিজেকে দেখছে। হঠাৎ তখন সেখানে একটা সাইকেল আসলে তার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। মিনজি তখন সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। নানি তো মিনজিকে দেখে খুশি হয়ে সব ভুলে বলে, আরে মিনজি আজকে তোর জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ। মিনজি তখন বলে, তুমি আমাকে চিনো? নানি তখন চালাকি করে বলে যে তোমার ওই গলিতে একটা ডেন্টাল ক্লিনিক আছে না? আমি এই গ্রামে আসার পর অনেকের মুখেই তোমার ব্যাপারে শুনেছি। মিনজি বলে, ওহ আচ্ছা। এরপর মিনজি সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা বেচারি খুপা গিয়ংকে দেখতে পাই, যে সারাদিন ব্যাংকের সব কাজ কাম করে এখন ব্যাংকের থালা বাসনও ধুচ্ছে। সে থালা বাসনের সাথে জিনিস সেই চেরাকটা খুঁজে পায়, আর এটা দেখে বলে এটা কি একটা পুরান কেতলি। এরপর সেটাকে ডলে ডলে ঘষলে সেখান থেকে জিনি বেরিয়ে আসে, আর খুপা গিয়ংকে 3টা উইশের কথা বলে। খুপা গিয়ং তো জিনিকে দেখে খুব অবাক হয়ে যায়। সে খুশিতে চিল্লাতে শুরু করে। এরপর এই মেয়েটা তার ফার্স্ট উইশে যেটা চায় সেটা সত্যি খুব অবাক করা ছিল। সে বলে হি খায়ং নামে একটা মেয়ে রয়েছে যার একটা গ্যারেজ আছে। এটুকু শুনতেই জিনি সিরিয়াস হয়ে যায়। মেয়েটা বলে, আমি চাই তুমি তার অ্যাকাউন্টের সব টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দাও। জিনি তখন মেয়েটাকে বলে, ওহ আচ্ছা, তাহলে তুমি খায়ং এর মতো বড়লোক হতে চাও? খুপা গিয়ং বলে, না একদমই না, আমি চাই তুমি ওর অ্যাকাউন্টের এক এক পয়সা আমার অ্যাকাউন্টে দিয়ে দাও, আমার খায়ং এর টাকাই লাগবে। জিনি তখন বলে, বুঝতে পারছি, খায়ং এর টাকা পয়সার উপরে নজর তোমার, কিন্তু যাই হোক জিনিকে তো এটা পূরণ করতেই হবে। তাই সে তার এই উইশটা পূরণ করে দেয়। খোপা গিয়ং এর তো খুশির কোনো শেষ নেই। সে বলে সে তার বাকি উইশ গুলো পরে চাইবে। এরপর রাতে আমরা দেখি খাং একটা স্কার্ফ নিয়ে তার মাথায় দিয়ে তার স্বপ্নে তাকে যেভাবে দেখেছিল সেভাবে সাজার চেষ্টা করে, আর ঠিক সেভাবে হাসি দেয়। তখনই সে দেখে তার বাড়িতে এঞ্জেল এসেছে। খাং দৌড়ে তার কাছে গিয়ে বলে, এখানে কেন এসেছো? আমার নানিকে নিয়ে যেতে নাকি? এঞ্জেল বলে, আপাতত না। সে খাংকে বলে, তুমি কি জানতে চাও তুমি আগের জন্মে কেন মারা গিয়েছিলে? যদি জানতে চাও তাহলে আমি তোমাকে দেখাতে পারি। এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। নেক্সট এপিসোড শুরু হয় এখান থেকেই। এঞ্জেলের এসব বকবক শুনে খাং একটা হাতিয়ার নিয়ে তাকে মেরে দেয়, যেই মাইর আবার ওই দিক থেকে হিরেমের গায়ে লাগে। আসলে হিরেম আর সাইদকে তাদের মালিকের দেহ থেকে বানানো হয়েছিল বলে মালিক ব্যথা পাইলে তারাও ব্যথা পায়। সাইদ ভাবে এঞ্জেলকে কে মারতে পারে, জিনির হাত তো ওইদিকে বিজি। তখনই তার মনে পড়ে খায়ং এর কথা। এরপর পরদিন সকালে সাইদ কাজে গেলে দেখে কিছু পুলিশ তাদের কাছে এসেছে একটা মেয়ের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে। মেয়েটা এই এলাকারই, আর সে কিছুদিন থেকে নিখোঁজ। তারা বলে তারা এই মেয়েটাকে দেখেনি। তারা মেয়েটার একটা ছবি রেখে দেয়। এরপর পুলিশ চলে গেলে আমরা দেখি খায়ং একটা প্যাকেটের মধ্যকার চুল আর রক্ত সেই মেয়েটার সাথে মিলিয়ে দেখছিল। আসলে ওই দিন আঙ্কেল ওম শান্তে যখন তার কার নিয়ে এসেছিল খায়ং এর কাছে, তখন খায়ং তার গাড়িতে এসব দেখতে পেয়েছিল, আর তার কাছে বিষয়টা স্বাভাবিক মনে না হওয়ায় সে এগুলোর কিছু স্যাম্পল নিজের কাছে রেখে দিয়েছিল। নেক্সট দিনে আমরা মিস কামকে দেখি। সে জানতে পেরেছে তার মেয়ে একটা ছেলের সাথে হোটেলে আছে। সে দ্রুত তাদেরকে হাতে নাতে ধরার জন্য সেখানে যায়। সেখানে তার মেয়েকে একটা ছেলের সাথে দেখে তার তো মাথাই নষ্ট। এরপর মিস কাম এক বুক কষ্ট নিয়ে জিনির কাছে আসে, আর তাকে জিজ্ঞেস করে অন্যরা 3য় উইশ চাইতে কতক্ষণ সময় নেয়। জিনি বলে, একজন তো আমারে 72 বছরের জন্য ঝুলায় রাইখা
দেখা দিছিল। মিসকান তখন তাকে জিজ্ঞেস করে লোকটা কি উইশ চেয়েছিল তার তৃতীয় উইশে। জিনি বলে মানুষ প্রথম উইশ তো তাড়াতাড়ি চেয়ে নেয় যাতে জিনি তার হাত থেকে হাতছাড়া না হয়ে যায়, আর দ্বিতীয় উইশ চায় প্রথম উইশের কমতি পোষানোর জন্য, আর তৃতীয় উইশকে হাতের মুঠোয় রেখে ভাবতেই থাকে। লোকটা আমার কাছে 72 বছর পর তৃতীয় উইশে চেয়েছিল যে আমি যাতে ভুলে যাই সে দুইটা উইশ চেয়েছে। মিসকান তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই ভুলে গিয়েছো? জিনি বলে তোমার কি মনে হয়? জানার ইচ্ছা হলে এই উইশ চেয়ে দেখতে পারো। এখানে এই সিনটা কাট হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি আজকাল মিনজি আর আমাদের নানির বেশ ভালোই ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। এদের দুজনকে আবার নানির এক বান্ধবী দেখতে পায়, আর তারপর তিনি যে বাকি বান্ধবীদের সাথে আলোচনা করতে থাকেন যে তাদের বান্ধবী এই যে হাওয়াই গেল এখনো তো আসলো না, আর তাকে কল দিলেও সে তো কল ধরে না। তার উপরে তাদের বাড়িতে একটা মেয়ে এসে বসে আছে। পার্ক দাদি তখন সন্দেহ নিয়ে বলে আমার তো মনে হয় এই সাইকো খায়ং তার নানিকে মেরে ফেলেছে। যে মেয়েটা বাড়িতে আসছে ও নিশ্চয়ই হেল্পও করেছে, কারণ সাইকো বলে কথা। সাইকোর কি কোনো ভরসা আছে নাকি? চলো চলো আমাদেরকে এই বিষয়টা তদন্ত করে দেখতে হবে। এই বলে নানির বান্ধবীরা আঙ্কেল চাংশিককে নিয়ে খায়াংদের বাসায় আসে, আর সবাই মিলে খায়াং এর নানিকে প্রশ্ন করতে থাকে একটার পর একটা যে খায়াং এর নানি যে হাওয়াই গিয়েছে সে এখনো আসে না কেন, আর কলই বা কেন ধরে না, খায়াং তার সাথে কি করেছে। খায়াং অনেক বোঝানোর পরও এদের সন্দেহ যাচ্ছিলই না। পার্ক দাদি তাকে জোর করতে থাকে যে এখনই তোমার নানিকে ভিডিও কল লাগাও। তখনই হঠাৎ আঙ্কেল চাংশিকের ফোনে একটা কল আসে, আর কল রিসিভ করলে দেখা যায় এটা তো খায়াং এর নানি। কিন্তু এটা কিভাবে পসিবল? তখন আমরা খেয়াল করি যে নানির চুলে জিনির ওই ক্লিপটা, এর মানে এটা আর কেউ না বরং জিনি। এটা দেখার পর তাদের সবার সন্দেহ চলে যায়। জিনি চালাকি করে এদেরকে বলেও দেয় যে আমি হাওয়াইয়ে বেশ কিছুদিন থাকতে চাচ্ছি, আর ততদিন পর্যন্ত মিজু আমার খায়াং এর সাথেই থাকবে। এরপর তারা চলে যাওয়ার সময় পার্ক দাদি খায়ংকে বলে সোজা তোমার নানিকে কল দিলেই হতো, এত কাহিনী করার কি ছিল? তুমি তো সাইকো, তোমার উপরে কি আর কোনো ভরসা আছে? এসব বলে পার্ক দাদি সেখান থেকে চলে যায়। এই কথাগুলো নানির কাছে অনেক বেশি খারাপ লাগে যে এলাকাবাসী তার নাতনিকে আসলে কেমন চোখে দেখে। এরপর সেখানে জিনি আসে আর খায়ংকে বলে আমাকে থ্যাংক ইউ বলবা না? খায়ং তখন বলে আমি এবার বুঝতে পারলাম তোমার মতো জিনির কাছ থেকে কিছু চাওয়ার পরিণতি আসলে কেমন হতে পারে। এই কথাটা শুনে জিনির অনেক বেশি খারাপ লাগে। সে রাস্তায় গিয়ে বসে পড়ে। তখন সেখানে একটা স্ক্যামার আসে তার টাকা পয়সা মাইরা দেওয়ার জন্য। স্ক্যামার জিনিকে বলে আপনার ফ্যামিলির সবাই অনেক ভালো মানুষ ছিল তাই না? জিনি বলে ভালো তো ছিল তবে মানুষ ছিল না। এই বলে সে তার সেই আদি আমলের কাহিনী শুরু করে দেয় যে জিনির সাথে ফেরেশতার ঝগড়া হইছে, যুদ্ধ হইছে, এটা হইছে, সেটা হইছে। এত বক বক শুনে স্ক্যামারের তো মাথায় নষ্ট হয়ে যায়। স্ক্যামার তখন সেখান থেকে ভাগে। জিনি বলে আরে পুরো কাহিনী তো শুনে যাও। এই বলে জিনি স্ক্যামারের পিছনে দৌড়াতে থাকে। তো এরপর পরদিন আমরা দেখি খোপা গিয়ং আবার জিনিকে ডেকেছে। সে জিনিকে বলে খায়াং এর অ্যাকাউন্টে টাকা তো আমার ব্যাংকে আসছে, কিন্তু এটা ট্রান্সফার লিমিট মাত্র 10 মিলিয়ন ওয়ান। এত কম দিয়ে কিভাবে হবে? আমি আমার সেকেন্ড উইশে চাই খায়াং এর ট্রান্সফার লিমিট একদম ফুল বাড়িয়ে দাও। তখন জিনি তার এই উইশটাও পূরণ করে দেয়। তখনই ব্যাংকে খায়াং আসে তার ব্যাংকের ট্রান্সফার লিমিট ফুল বাড়িয়ে দেওয়ার জন্য। এই কথা শুনে তো খুফা গিয়ং 32 দাঁত বের করে ভ্যাটকাতে থাকে, আর সে খায়াং এর টেবিলের উপরে রাখা ব্র্যান্ডেড ব্যাগটার দিকে নজর দিতে থাকে। এরপর তার হাতে খায়াং এর সব টাকা চলে আসলে রাতের মধ্যেই সে খায়াং এর সেই ব্যাগটাও অনলাইনে অর্ডার করে দেয়। নেক্সট সিনে আমরা আঙ্কেল চাংশিককে দেখি। তিনি তার দলবলদের সাথে কথা বলছিলেন যে তাদের এলাকায় নতুন যে ফ্যামিলি এসেছে তারা কেন জানি মোটেও নর্মাল না। তাদের বাড়িতে অনেক মানুষ, আর এত মানুষ অবশ্যই তাদের ফ্যামিলি মেম্বার্স না। আঙ্কেল চাংশিকের কিছুটা সন্দেহ হচ্ছিল যে এই ফ্যামিলি তাদের এলাকার কোনো ক্ষতি করতে যাচ্ছে না তো আবার। এর পরের সিনে আমরা দেখি খায়াং জিনের চেরাগটা নিয়ে দেখছিল আর ভাবছিল সে কেন একা এটার ভিতরে যেতে পারে না। তখনই সে চেরাগটা উল্টালে দেখে সেখানে আরবিতে কিছু লেখা আছে। তার মনে পড়ে যে সে এই বিষয়ে আগে জিনিকে জিজ্ঞেস করেছিল। এবার সে ট্রান্সলেট ইউজ করে দেখে পিছনে আসলে কি লেখা আছে। পিছনে লেখা ছিল এটা তৈরি হয়েছে 1003 সালে। খায়ং তখন ভাবে যিনি 983 বছর ধরে চেরাগের ভিতরে ছিল, এর মানে 20 বছরের ডিফারেন্স। এই 20 বছর যিনি কোথায় ছিল? নেক্সট সিনে আমরা ওই ডগিটাকে দেখি যে রাস্তায় ডগি পজিশনে বসে কি জানি করছিল। আশেপাশে মানুষজন আবার তার উপরে নজর রাখছিল, কারণ সে তো শহরের ধনী লোকেদের মধ্যে একজন। আর এমন ধনী একটা ব্যক্তি রাস্তার মধ্যে হাগু করার পজিশনে বসে আছে, এটার পিছনে নিশ্চয়ই তো কোনো কারণ আছে। কারের ভিতর থেকে তার অ্যাসিস্ট্যান্ট
অ্যাসিস্ট্যান্ট ভাবছিল যে আহারে, আমার বস মনে হয় এককালে পাগলা কুত্তার মতো খাটছিল, তার জীবনে নিশ্চয়ই অনেক কষ্ট গেছে, এজন্যই আজকে তার এমন দশা। আমার বসের জন্য কিছু একটা করতেই হবে। এই বলে অ্যাসিস্ট্যান্ট তার বসের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে আপনার। ডগি বলে যে আমি আমার বাবার জন্য অপেক্ষা করছি। আসলে এই রাস্তার মধ্যে আমি আমার বাবার থেকে হারিয়ে গিয়েছিলাম, আর আমার একটা ছোট ভাইও আছে। এসব শুনে অ্যাসিস্ট্যান্ট ভাবে যে বসের তো মাথাটাই গেছে, আহারে না জানি কত কষ্ট করছে জীবনে। এর পরের সিনে আমরা খুপা গিয়ংকে দেখি। সে আজকে তার সেই ব্র্যান্ডেড ব্যাগ নিয়ে ব্যাংকে এসেছে। বস তাকে তার রুমে ডাকে আর তাকে বলে তাদের ব্যাংকের এখন মারাত্মক খারাপ অবস্থা চলছে। যদি কিছুদিনের মধ্যে তারা কোনো বিনিয়োগকারী না পায় তাহলে লিগালি তাদের ব্যাংকটাকে বন্ধ করে দেওয়া হবে। আর খায়াং এর অ্যাকাউন্ট তাদের ব্যাংকের সবার অ্যাকাউন্টের চেয়ে সবচাইতে ধনী ছিল, মানে আর কি খায়াং এর টাকা পয়সা অনেক বেশি ছিল। আর যেহেতু খুপা গিয়ং খায়াং এর ক্লাসমেট ছিল, তাই ব্যাংকের বস খুপা গিয়ংকেই বলে খায়াং এর সাথে ব্যাংকে বিনিয়োগের বিষয়ে কথা বলতে। এর পরের সিনে আমরা সেই রহস্যময়ী ফ্যামিলিটাকে দেখি। সেই ফ্যামিলির বাচ্চারা জিনির ভাইকে একটা আপেল খেতে দিয়ে যায়। এখানে অ্যাকচুয়ালি কি চলছে এটা আমরা একটু পরে বুঝতে পারবো। এর পরের সিনে আমরা দেখি খায়াং আজকে এঞ্জেলের কাছে এসেছে, কারণ তার জানতে ইচ্ছে করছে যে তার সাথে পাস্টের জীবনে আসলে কি হয়েছিল। এঞ্জেল তখন খায়াংকে সবকিছু নিজের চোখে দেখানোর জন্য তাকে পাস্টে নিয়ে যায়। দেখা যায় একদল দুবাইয়ের মানুষ যাদের উদ্দেশ্য ছিল খুবই খারাপ। তারা কোরিয়ানদেরকে নিজেদের দেশে নিয়ে আসছিল গোলাম বানিয়ে রাখার জন্য। তাদের মধ্যকার এই ছোট মেয়েটি ছিল খায়ং। এরপর যেতে যেতে মরুভূমির পথে কিছু জঙ্গলি কুকুর তাদের উপরে হামলা করে। সেই খারাপ লোকটা তখন তাদের মধ্যে থাকা এক কোরিয়ান ছেলেকে কুকুরদের কাছে ফেলে দিতে বলে, যাতে কুকুররা এই ছেলেটিকে খেয়ে ফেলে আর তারা বেঁচে যায়। কিন্তু ছেলেটা ছিল খায়াং এর ফ্রেন্ড, তাই খায়াং এটা হতে দিচ্ছিল না। সে খারাপ লোকদেরকে অনেক না করে, কিন্তু তবুও পাষণ্ড সেই লোকেরা ছেলেটাকে জঙ্গলি কুকুরের সামনে ফেলে দেয়। খায়াং চিৎকার করে কাঁদতে থাকে। তারে তো কান্নাকাটি দেখে সেখানকার এক খারাপ লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন মাটিতেই ছিল জিনির সেই চেরাগটা। খায়াং এর চুলে লাগলে জিনির চেরাগে ঘষা লেগে জিনি বেরিয়ে আসে। জিনি খুব প্রকট ভাবে আসছিল বলে সব লোকেরা ভয়ে খায়াংকে সেখানে ফেলেই দৌড়ে পালায়। জিনি খায়াংকে 3টা উইশের কথা বলে। খায়াং তখন তার ফার্স্ট উইশে চায় হুনবিচ নামের ওই ছেলেটিকে সেই কুকুরগুলো থেকে বাঁচিয়ে নাও আর তাকে অনেক লম্বা জীবন দাও। এই উইশ শুনে জিনি একদম অবাক হয়ে যায়, কারণ খায়াংই ছিল প্রথম যে কিনা স্বার্থপরের মতো নিজের জন্য উইশ না চেয়ে অন্যের জন্য উইশ চেয়েছিল, যেটা ছিল একটা নেক উইশ। অর্থাৎ জিনি গডের সাথে দেওয়া চ্যালেঞ্জের মধ্যে হেরে যাওয়ার পথেই ছিল। এখন যেহেতু খায়াং তাকে উইশ পূরণ করতে বলেছে, তাই তাকে পূরণ করতেই হবে। সে ছেলেটাকে বাঁচিয়ে নেয় আর ছেলেটাকে লম্বা জীবন দেওয়ার জন্য সেখানে থাকা সেই খারাপ লোকদেরকে মেরে ফেলে। কারণ আসলে এভাবে জিনি ডিরেক্টলি কারো জীবন এত লম্বা করে দিতে পারে না। কাউকে লম্বা জীবন দেওয়ার জন্য অন্যের জীবনের কোরবানি প্রয়োজন, আর তাই জিনি এদের সবাইকে মেরে ফেলে। এরপর জিনি খায়াং এর কাছে গিয়ে তার দ্বিতীয় উইশ সম্পর্কে জিজ্ঞেস করে। খায়াং তখন তার দ্বিতীয় উইশে বলে আমি চাই আর কখনো যাতে কেউ কোরিয়া থেকে কোনো মানুষকে গোলাম বানিয়ে এখানে না আনতে পারে। খায়াং এর এই উইশটাও ছিল নেক। জিনি এটাও পূরণ করে দেয়। এইসব কিছু এঞ্জেল খায়াংকে দেখায় আর তাকে বলে এসব কিছু 1023 সালে হয়েছিল। তো এরপর দেখা যায় খায়াং এর কাছে এঞ্জেল এসেছিল। এঞ্জেল তাকে বলে তোমার প্রথম উইশের জন্য এখানকার অনেক মানুষ মারা গিয়েছে। এরপর তোমার দ্বিতীয় উইশ পূরণ করতে গিয়ে ভূমিকম্প আনতে হয়, আর এই ভূমিকম্পে হাজারো মানুষ মারা যায়। এই কথা শুনে খায়াং তো অবাক হয়ে যায়। সে বলে সে তো এমন উইশ চায়নি যাতে অন্যের ক্ষতি হোক। তখন সেখানে জিনি আসে আর তার তৃতীয় উইশ সম্পর্কে জিজ্ঞেস করে। ছোট্ট খায়াং তখন কান্না করতে থাকে যে সে ভুল উইশ চেয়ে ফেলেছে। জিনি তখন বলে বোকা তুমি, কিছু পেতে হলে কিছু হারাতে হয়, কাউকে বাঁচাতে হলে কাউকে মরতে হয়। তখনই সেখানে সেই কুকুরগুলো চলে আসে, কিন্তু জিনি খায়াংকে বাঁচায় না। সে কিছুক্ষণ কুকুরদেরকে খায়াংকে কামড়াতে দেয় আর তারপর সাইদের মাধ্যমে কুকুরদেরকে ভাগিয়ে দেয়। জিনি আসলে এমনটা এই জন্য করেছে কারণ খায়াং নেক উইশ চেয়েছিল। সে হারার পথেই আছে। সে খায়াংকে বলে নেক উইশ তো চেয়েছো, লাস্ট উইশে যখন তুমি মারা যেতে যাবে তখন তো নিশ্চয়ই নিজের জন্য কিছু চাইবে, নিজের জীবন ভিক্ষা চাইবে। বলো কি চাও? খায়াং এর অবস্থা তখন অনেক খারাপ। খায়াং বলেন না, আমার কারণে এতগুলো মানুষ মারা গিয়েছে, আমি এটার জন্য মৃত্যুর শাস্তি মাথা পেতে নিচ্ছি। আমার শাস্তি পেতে হবে আর তোমাকেও। এটাই হলো আমার তৃতীয় উইশ। এটুকু বলেই খায়াং মারা যায়। এটা শুনে জিনির রক্ত টকবক করছিল। জিনি বলে সামান্য মাটির তৈরি মানুষ তুই আমাকে শাস্তি দিতে চাস? তার রাগে মাথা ফেটে যাচ্ছিল। পাশ থেকে এঞ্জেল বলে দেখেছো ঈশ্বরের তৈরি মাটির মানুষ কতটা নেক আর নরম মনের। তুমি হেরে গিয়েছো। মনে আছে ঈশ্বরের শর্ত?
এই কথা শোনার পর জিনি বছরের পর বছর খায়াং এর লাশের পাশেই দাঁড়িয়ে থাকে। খায়াং এর লাশকে পচিয়ে গলে মাটির সাথে মিশে যেতে দেখে। খায়াং তখন ভালো করে জিনির চেহারাটা দেখছিল। এদিকে প্রেজেন্ট সময়ে আমরা দেখি জিনির অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। সে যা কিছুই ছোঁয় সব জ্বলে পুড়ে যাচ্ছে। তার বুকে অনেক বেশি ব্যথা শুরু হয়ে যায়। তার মনে পাস্টের সব স্মৃতি আসতে থাকে। এইখানেই 6th এপিসোডটা শেষ হয়ে যায়। এরপর 7th এপিসোড শুরু হলে আমরা দেখি ওই ঘটনার পর থেকেই যিনি 983 বছরের জন্য চেরাগে বন্দী হয়ে গিয়েছিল। এরপর সাইকো খায়ং এঞ্জেলকে জিজ্ঞেস করে, তো আমি যখন মরে যেতেছিলাম তখন তুমি কি করতেছিলা? তুমি তো চাইলে আমার বাঁচাইতে পারতা। এঞ্জেল বলে, আমি দোয়া করতেছিলাম। এই কথা শুনে সাইকো খায়ং এঞ্জেলকে এক ঘুষি মারে। তখনই হঠাৎ হিরেমের ঘুষি লাগে আর সাইদের বুকে ব্যথা শুরু হয়ে যায়। তারা দুজনে একে অপরের মালিকের কাছে যাওয়ার জন্য দৌড় মারে। সাইদ যে জিনিকে বাঁচিয়ে নেয়। জিনি তখন সাইদকে বলে, আমার কিছু আজোবাজো পাস্টের সিন মনে পড়তেছে, যেটা আমি পুরোপুরি মনে করতে পারতেছি না। তখনই সাইদ খেয়াল করে জিনির কাছে থাকা সেই আওয়ার গ্লাসটার বালু নিচের দিকে পড়ছে। এটা দেখে জিনি অবাক হয়ে যায়, কারণ 983 বছরও এটা একটুও নড়েনি। সাইদ বলে, এটা একটা সংকেত। আপনাকে তাড়াতাড়ি খায়াংকে পথভ্রষ্ট করতে হবে। আপনার কাছে আর বেশি সময় নেই। আর এই জন্যই হয়তো আপনার বুকে ব্যথা উঠেছিল। জিনি তো এটা শুনে পুরাই অবাক হয়ে যায় যে আয় হায়, মৃত্যু আমারে চুমা দিয়া গেছে। জিনির সাথে যে এসব কিছু হয়েছে এই ঘটনা হিরেন জানতে পেরে এঞ্জেলকে এসে জানায়। এঞ্জেল বুঝতে পারছিল না এমনটা কেন হলো। সে বলে, আমি ভেবেছিলাম খায়াংকে তার মৃত্যু দেখালে সে হয়তো রাগে নেক উইশ চাইবে আর জিনি হেরে যাবে, কিন্তু এমন কিছু তো হলো না। হিরেন তখন জিজ্ঞেস করে, খায়াং কি ভ্যানিশ হওয়া সেই 20 বছরের কথা জেনে গিয়েছে? এঞ্জেল তখন বলে, না। পরদিন সকালে আমরা দেখি খায়াং তার গ্যারেজে বসে বসে কালকের কথাই ভাবছিল। তখন তার মাথায় একটা খটকা লাগে যে এঞ্জেল বলেছে ওইসব ঘটনাগুলো 1003-এ হয়েছিল আর যিনি 983 বছর ধরে চিরাগের ভেতরে ছিল। তাহলে মধ্যকার এই 20 বছর সে কোথায় ছিল? এদিকে যিনি ভাবতে থাকে সে তো হেরে যেতে যাচ্ছে, সে এখন কিভাবে খায়াংকে দিয়ে তৃতীয় উইশ চাওয়াবে। তার মোটা মাথায় এবার বুদ্ধি আসে যে সে এবার খায়াংকে তার প্রেমের ফাঁদে ফেলবে, আর তাহলেই খায়াং তাকে উইশ বলবে। সে বলে, এখন বৃহস্পতিবার হোক আর শুক্রবার, ভালোবাসাই হবে আমার হাতিয়ার। বৃষ্টি আসুক বা না আসুক, কিস হবে এনি টাইম এনিওয়্যার। এরপর যিনি খায়াং এর কাছে যায় তাকে ফিদা করার জন্য, তবে তার এই রং বেরঙের ঢং খায়াং এর মোটেও পছন্দ হয় না। এরপর তাদের কথায় কথায় খায়াং জিনিকে জিজ্ঞেস করে, আচ্ছা জিনি কি মেয়েরাও হয়? জিনি বলে যে হ্যাঁ, মেয়ে জিনিকে জিনিয়া বলা হয়। খায়াং জিজ্ঞেস করে, তুমি কি জিনিয়া দেখছো কোনোদিন? জিনি বলে, হ্যাঁ, অনেক আগের কথা। খায়াং বলে, ডেট করছো কোনোদিন? জিনি বলে, আসলে এটা মানে বহুত আগের কথা। তখন আসলে আমার মধ্যে নতুন নতুন যৌবন ফুটছিল, তো মানে তাই আর কি। খায়াং তখন জিজ্ঞেস করে, এই জিনি আবার ওইটা না তো যে বৃষ্টি করায়? তাইলে তো নিশ্চয়ই প্রতিদিনই বৃষ্টি পড়তো আর প্রতিদিনই অনেক কিছু হতো। ওরে কিস করছিলা? জিনি বেচারা মাইনকার চিপায় পড়ে আমতা আমতা করতে করতে বলে, আয় হায়, সাইদ আমার ডাকতাছে, জায়গা বায়। এই বলে সে ভ্যানিশ হয়ে যায় আর খায়াঙ্গের তো রাগে মগজ গরম হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি মিস কামের তো ব্রাঞ্চ ম্যানেজার হওয়ার কোনো যোগ্যতাই ছিল না, কিন্তু তবুও ব্রাঞ্চ ম্যানেজার হয়ে যাওয়ার পর তিনি শপিং মলটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারছিলেন না। শপিং মলে বেশ কিছু ডেট এক্সপায়ার্ড প্রোডাক্ট পাওয়া যায়। এইসব কিছুর কারণে মালিক তাকে অনেক কথা শোনায়, তাকে খুব বাজেভাবে অপমান করে এই চাকরি থেকে বের করে দেওয়া হয়। এর মানে এখানে এটাই প্রকাশ হলো যে জিনের কাছ থেকে কোনো কিছু চেয়ে কেউ আসলে সুখী থাকতে পারে না। এর পরের দিনে আমরা সেই ইউটিউবারকে দেখতে পাই, যিনি তাকে ফোনের মাধ্যমে উইশ জিজ্ঞেস করছিল। এসব দেখে সে ভাবে যে তার ওয়াইফ তাজিন হয়তো এই অ্যাপটার মাধ্যমে তার সাথে মজা করছে, তাই সে তখন তার উইশে মজা করে বলে, আমি ভাইরাল হতে চাই। এটা বলার সাথে সাথেই সে মাটিতে পড়ে যায়। সে উঠলে দেখে সে তো একটা জঙ্গলে আছে আর তার ফোনে লাইভ অন হয়ে গিয়েছে। এখন অন হয়ে গিয়েছে যখন সে লাইভ করতে থাকে, তখনই হঠাৎ সে পা পিছলে পড়ে যায়। সে তখন খেয়াল করে এখানকার মাটিতে কিছু একটা তো আছে। সে এখান থেকে মাটিটা সরালে দেখে এইখান থেকে তো একটা লাশ বেরিয়ে এসেছে। আর এই ঘটনার পর ছেলেটা সত্যিই ভাইরাল হয়ে যায়। এত কমেন্ট, এত ভিউয়ার্স দেখে সে তো পাগল হয়ে যায়। তার ওয়াইফ আর তার তো খুশির কোনো শেষই ছিল না। ঘটনাস্থলে পুলিশও পৌঁছে যায় লাশটাকে উদ্ধার করার জন্য। তার ওয়াইফ তখন তাকে জিজ্ঞেস করে, তুই এটা কিভাবে করলি? ছেলেটা তখন মনে পড়ে যে কালকে রাতে সে তো একটা জিনির সাথে চ্যাটিং এ কথা বলেছে। এটা মনে পড়ার পর সে পুরাই অবাক হয়ে যায়। আচ্ছা, তো এখন একটা প্রশ্ন হলো, এই লাশটা কার? ওই যে কিছুদিন আগে খায়াংয়ের গ্যারেজে পুলিশ এসেছিল একটা মেয়ে নিখোঁজ খোঁজার জন্য, সেই মেয়েটারই লাশ হলো এটা। এর পরের সিনে আমরা দেখি খায়াংয়ের নানি শপিং মলে আসলে পাশ থেকে শুনতে পায় পার্ক দাদি তার খায়াংকে নিয়ে কথা বলছে। তিনি বলেন যে তার সন্দেহ হচ্ছে যে মেয়েটার লাশ পাওয়া গিয়েছে
তাকে খায়াংই মার্ডার করেছে, কারণ সাইকোপ্যাথের উপরে তার কোনো ভরসা নেই। এই কথা শোনার পর নানির অনেক বেশি খারাপ লাগে। এই বিষয়টা চিন্তা করে নানি বাসায় যেয়েও অনেক কান্না করেন। এদিকে খুপা গিয়েও খায়াং এর কাছে আসে। সে এসেছিল তার সাথে ব্যাংকের বিষয়ে কথা বলতে, কিন্তু তখন তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। খায়াং তাকে বলে দেয় সে জানে তার টাকা পয়সার উপরে খুপা গিয়ং এর যে নজর আছে। সে খুপা গিয়ংকে এটাও বলে যে জিনির উইশ তার কাছেও আছে। এই কথাটা দ্বারা সে খুপা গিয়ংকে থ্রেট দেয়। এটা শোনার পর খুপা গিয়ং তো একদম অবাক। এরপর রাতে দেখা যায় মিনজি খায়াংদের বাসায় এসেছে। এখানে এসে মিজুকে খায়াংদের বাসায় দেখে সে তো পুরাই অবাক। সে তাকে বলে তুমি এখানে কি করছো? নানি মানে মিজু চালাকি করে তখন বলে যে আমি আসলে খায়াং এর ফ্রেন্ড, আর আমি 6 মাসের জন্য ওদের বাসাতেই এসেছি। তখনই সেখানে জিনি আর খায়াং চলে আসে। তাদের দুজনকে একসাথে দেখে মিনজি জিজ্ঞেস করে, খায়াং তুই কি আমার একটু ডিটেলে বলবি তোর জীবনে এইসব কি চলতেছে? এই মেয়েটা কি? যদি বলস ফ্রেন্ড তাইলে কিন্তু আমি লাথি মেরে তোর নাক ফাটাই দিমু। আমরা 14 বছর ধরে একসাথে আছি, কোনোদিন তো তুই আমার এই ফ্রেন্ডের বিষয়ে বলস নাই। নানি তখন বুদ্ধি করে বলে যে আরে এই ছেলেটার নাম হলো ইফুল্লি, আর ও আমার ভাই হয়। ও দুবাই থেকে এসেছে, তো এই জন্য আমি ওর সাথে দেখা করতে এখানে এসেছি। মিনজি তো বুঝে ফেলে এইসব নাটক ছাড়া আর কিছুই না। ও বলে যে খায়াং তোদের এই বাড়িটাই আসলে আজব হয়ে গেছে। এদিক থেকে নতুন মানুষ আসে, ওদিক থেকে নতুন মানুষ আসে, এখন ওই ঘর থেকে আবার নতুন মানুষ আসবো নাকি? এই কথা বলতে না বলতে ওই ঘর থেকে সাইড আসতে থাকে। এরা দেখে তো মিনজি খায়াংকে তার পাশে নিয়ে আসে, আর এদের তিনজনকে বলে তোমাদের আইডি দেখাও আমাকে। পাশ থেকে খায়াং বলে তুই আসলেই আমার বেস্ট ফ্রেন্ড। এরপর খায়াং মিনজিকে বোঝায় যে আই এম সো সরি, আমি তোরে এখন সবকিছু ডিটেলে বলতে পারবো না, এই কারণে প্লিজ আমারে জিগাইস না, আমি একদিন তোর সবকিছু খুলে বলবো। মিনজি তখন বলে আচ্ছা ঠিক আছে। এর পরের সিনে আমরা ওমসান থেকে দেখতে পাই সে জিনিকে ডাক দেয়, আর তার দ্বিতীয় উইশ তাকে বলে সে তার দ্বিতীয় উইশে চায় যে সে 20 বছর পাস্টে 23 ডিসেম্বর 11:45 যেতে চায়। ওমসান্তে তার সাথে একটা ছুরিও নিয়ে নেয়। জিনি তাকে নিয়ে যায়। দেখা যায় ওই দিন ওই সময়ে ওমসান্তে মেয়েটাকে মেরে ফেলে, আর তার লাল চুল রং করে কালো করছিল। সে মেয়েটাই যার লাশ পাওয়া গিয়েছে। তো তাকে টর্চার করার সময় কেউ একজন দেখে ফেলে। ওমসান্তে তখন তার পিছু করে, কিন্তু কাউকেই খুঁজে পায় না। কিন্তু প্রেজেন্টের ওমসান্তে দেখে ফেলে ওই দিন আসলে কে ছিল সেখানে। আসলে ওইটা তার মা ছিল। এটুকু দেখার পর সে আবার তার প্রেজেন্ট সময়ে চলে আসে, আর তার মাকে গিয়ে জড়িয়ে ধরে, আর বলে ওই দিন যে আপনি আমাকে দেখে ফেলেছিলেন এটা আমাকে বললেন না কেন? বললে আর আমি এতদিন ভয়ে ভয়ে দিন কাটাতাম না। এদিকে এইসব ঘটনা যিনি জানতে পেরে খায়াংকে এসে বলে। খায়াং তখন বিষয়টা বুঝতে পারে যে ওমসান্তে আসলে একজন সিরিয়াল কিলার। এর পরের সিনে আমরা জিনির সেই ভাইকে দেখতে পারি। তার নাম হলো সাদি। সাদি পুরো দুনিয়াকে ঘুম পাড়িয়ে দেয়। শুধুমাত্র হিরেম জেগেছিল। হিরেমের সাথে তার কথা হয়। সে তাকে বলে সে জিনির সাথে দেখা করতে যাচ্ছে। দেখা যায় সাদির হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। সে ঘুমিয়ে থাকা জিনির কাছে আসে। এরপর সকালবেলা দেখা যায় সবাই জিনির সাথে দেখা করতে এসেছে, কারণ আসলে একটা কালো সুতা দিয়ে জিনির হাত বাঁধা ছিল, আর এই সুতার কারণে বেচারা হাত খুলতে পারতেছিল না। এটা দেখে খায়াং জিজ্ঞেস করে এই পাতলা সুতাটার কারণে? এই বলে সে সুতাটা খুলে দেখায়। সবাই তো তখন অবাক হয়ে যায় যে সে এই শক্ত সুতাটা কিভাবে খুললো। হিরেন তখন সাদির কথা বলে যে কালকে তার সাদির সাথে দেখা হয়েছিল, আর সাদিই নিশ্চয়ই জিনির হাতটা বেঁধেছে। কিন্তু কেন? কারো কাছে এই প্রশ্নের উত্তর ছিল না। আসলে এঞ্জেল জানতো, কিন্তু কিছুই বলছিল না। এঞ্জেল সেখান থেকে ভেগে গেলে জিনি তার কাছে যায়, আর তাকে যে বারবার এই বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। এঞ্জেল তখন বলে যে সাদি আসলে একটা ছেলের গোলাম হয়ে আছে, আর সেই ছেলেটা ওই ছেলেটাই যাকে যিনি খায়াং এর উইশের মাধ্যমে লম্বা জীবন দিয়েছিল। জিনি তখন পাস্টে যায়, আর গিয়ে হুনবিশ নামের সেই ছেলেটার কাছে যায়। ছেলেটা জিনিকে বলে আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। জিনি বলে ধন্যবাদ? এখন তো অনেক ভালো আছো, কিন্তু ভবিষ্যতে এত খারাপ কিভাবে হয়ে গেলে? এই কথা বলার পর আমরা প্রেজেন্টের হুনবিশকে দেখতে পাই। আসলে এই ছেলেটাই হলো হুনবিশ। এখানে একটা মিস্ট্রি তৈরি করে 7th এপিসোডটা শেষ হয়ে যায়। আই হোপ গাইস তোমাদের কাছে ড্রামাটা ভালো লাগছে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট আমি আপলোড করে ফেললে তোমরা আমার ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করলে পেয়ে যাবে, সেখানে আমি লিংক দিয়ে দিব। এছাড়াও তোমরা আমার প্লেলিস্টে গেলে এই ড্রামার সবগুলো ভিডিওর পার্ট একসাথে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।